হ্যালো। আচ্ছা, কেমিস্ট্রির পি ব্লক চ্যাপ্টারটা অনেকের কাছেই বেশ কঠিন মনে হয়, তাই না? তো চলুন, আজ আমরা এই ধারণাটা একেবারে পাল্টে দিই। এই বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। এই প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক। মনে হয় যেন কত কি মুখস্থ করতে হবে, কিন্তু ভরসা রাখুন, এই আলোচনাটা শোনার পর এই কঠিন লাগাটা আর থাকবে না। আর এটা জানাটা জরুরি কেন? কারণ পরীক্ষায় শুধু এই একটা চ্যাপ্টার থেকেই আসে পুরো ৮ নম্বর। ভাবা যায়, তার মানে এটা ভালো করে বুঝতেই হবে। ঠিক আছে, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীকে মৌলদের একটা ম্যাপের মতো করে ভাবুন তো। এই ম্যাপটা একবার চিনে নিতে পারলে বাকি রাস্তাটা একদম সহজ। এই ম্যাপের দুটো খুব জরুরি জিনিস হল পর্যায় আর গ্রুপ। টেবিলের মধ্যে যে আড়াআড়ি বা পাশাপাশি সারিগুলো আছে সেগুলোকে আমরা বলি পর্যায়, আর উপর থেকে নিচে মানে যে লম্বা লম্বা কলমগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রুপ। খুব সহজ, তাই না? এবার ভাবুন, এই ম্যাপের মধ্যে আবার আলাদা আলাদা এলাকা বা পাড়া আছে। কেমিস্ট্রির ভাষায় এই পাড়াগুলোই হল এস, পি, ডি আর এফ ব্লক। তো চলুন দেখি কোন মৌল কোন পাড়ার বাসিন্দা সেটা ঠিক করা হয় কিভাবে। নিয়মটা কিন্তু একদম সোজা। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যখন আমরা লিখি তখন একদম শেষের ইলেকট্রনটা যে উপকক্ষে ঢুকে মৌলটাও সেই ব্লকের হয়ে যায়। মানে শেষ ইলেকট্রন এস উপকক্ষে গেলে ওটা এস ব্লকের মৌল, আর পি উপকক্ষে গেলে পি ব্লকের। দুটো উদাহরণ দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সোডিয়ামের কথাই ধরুন, ওর পারমাণবিক সংখ্যা ১১। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় ওর শেষ ইলেকট্রনটা 3s উপকক্ষে ঢুকছে, তাই সোডিয়াম হল এস ব্লকের মৌল। আবার কার্বনের ক্ষেত্রে ওর পারমাণবিক সংখ্যা 6 আর শেষ ইলেকট্রনটা ঢোকে 2p উপকক্ষে, তাই কার্বন হল একটা পি ব্লক মৌল। দেখুন কি দারুণ সহজ। তাহলে পুরো পর্যায় সারণীটা এই 4টে প্রধান ব্লকে ভাগ করা। গ্রুপ 1 আর 2 হল এস ব্লক, গ্রুপ 13 থেকে 18 হল আমাদের আজকের আলোচনার বিষয়, মানে পি ব্লক। মাঝের গ্রুপ 3 থেকে 12 হল ডি ব্লক, আর একদম নিচে যে দুটো আলাদা সারি আছে ওগুলো হল এফ ব্লক। তো এবার আমরা সরাসরি আমাদের মূল বিষয়ে চলে আসি, পি ব্লকের গ্রুপ 15। এই গ্রুপটাকে ভালোবেসে নাইট্রোজেন পরিবারও বলা হয়, কারণ নাইট্রোজেনই হল এই গ্রুপের প্রথম সদস্য, অনেকটা পরিবারের বড় ছেলের মতো। তো এই নাইট্রোজেন পরিবারে কে কে আছে চলুন আলাপ করা যাক। আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। মস্কোবিয়াম নামেও একজন সদস্য আছে, তবে ওটা তেজস্ক্রিয় বলে সাধারণত আমাদের আলোচনার মধ্যে থাকে না। এখন সবচেয়ে মজার ব্যাপার হল, এই পরিবারের সদস্যদের আচরণ বোঝার জন্য আমাদের সবকিছু আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে না। আমরা শুধু দেখব গ্রুপের ওপর থেকে নিচে নামার সাথে সাথে ওদের বৈশিষ্ট্যগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিভাবে বদলায়। এই নিয়মগুলোকেই বলে প্রবণতা বা ট্রেন্ড। আর পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য একটা দারুণ ট্রিক আছে, যেটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। দেখুন, নাইট্রোজেনের সাথের সাথে শুধু 8 যোগ করলেই ফসফরাসের 15 পেয়ে যাচ্ছি, তারপর 18, আবার 18, আর শেষে 32 যোগ করে আমরা গ্রুপের বাকি সবার পারমাণবিক সংখ্যা খুব সহজেই বের করে ফেলতে পারি। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন গ্রুপের ওপর থেকে নিচে নামলে কি হয়। যেহেতু একটা করে নতুন ইলেকট্রন কক্ষ যোগ হচ্ছে, তাই পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়ছে, আর আকার বাড়ার ফলে নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তাই ইলেকট্রনকে বের করে আনতে কম শক্তি লাগে, মানে আয়নন এনথালপি কমে যায়। আর ঠিক একই কারণে তড়িৎ ঋণাত্মকতাও কমে যায়। এটা আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার। গ্রুপের একদম ওপরে থাকা নাইট্রোজেন আর ফসফরাস হল অধাতু। মাঝের আর্সেনিক আর অ্যান্টিমনি হল ধাতকল্প, মানে এদের মধ্যে ধাতু আর অধাতু দুটোরই গুণ আছে। আর একদম শেষে থাকা বিসমাথ হল একটা পুরোদস্তুর ধাতু, তার মানে ওপর থেকে নিচে নামার সাথে সাথে ধাতব চরিত্রটা বাড়তে থাকে। এবার একটা রাসায়নিক প্রবণতা দেখি চলুন। এই বারচারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। গ্রুপ 15-র মৌলগুলো যখন হাইড্রোজেনের সাথে যৌগ তৈরি করে, মানে হাইড্রাইড বানায়, তখন ওপর থেকে নিচে নামলে ওদের বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল কমতে থাকে। অ্যামোনিয়ার কোণ সবচেয়ে বেশি, আর তারপর দেখুন কিভাবে কমছে। ঠিক একইভাবে এদের ক্ষারকীয়তাও ওপর থেকে নিচে নামলে কমে। কেন? কারণটা হলো পরমাণুর আকার যত বড় হতে থাকে, তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া দান করার ক্ষমতা বা ইচ্ছেটা তত কমে যায়। আর যে যত সহজে ইলেকট্রন জোড়া দান করে সে তত ভালো ক্ষার। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম, কিন্তু আসল কথা হলো পরীক্ষার খাতায় এগুলো কি কাজে লাগবে। চলুন এবার সেই সংযোগটা তৈরি করি। এটাই তো এখন সবার মনের কথা, তাই না?
যে এত সব ট্রেন্ড বা প্রবণতা থেকে পরীক্ষায় ঠিক কী রকম প্রশ্ন আসতে পারে। দেখুন, পরীক্ষায় মূলত ৩ ধরনের প্রশ্ন এখান থেকে আসে। প্রথমত, যুক্তিভিত্তিক প্রশ্ন, যেখানে এই প্রবণতাগুলোর কারণ ব্যাখ্যা করতে বলা হবে, যেমন কেন ক্ষারকীয়তা কমে। দ্বিতীয়ত, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করতে দেওয়া হয়। আর তৃতীয়ত, কোনো যৌগের গঠন বা সংকরায়ন নিয়ে প্রশ্ন আসে। আমরা যে প্রবণতাগুলো আলোচনা করলাম সেগুলো বুঝলে এই সব প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং আজকের আলোচনার মূল কথা হল, শুধু তথ্যগুলো মুখস্থ করবেন না, প্রত্যেকটা প্রবণতার পেছনের কারণটা বোঝার চেষ্টা করুন। যখনই কেন এই প্রশ্নটা করতে শিখবেন আর তার উত্তরটা খুঁজে নেবেন, তখন দেখবেন কেমিস্ট্রি আর একটুও কঠিন লাগছে না, বরং একটা দারুণ মজার ধাঁধার মতো মনে হচ্ছে।